Hello everyone, hope you are doing great and learning English every single day. আজকের এই ভিডিওটা একটু লং হবে কারণ এই ভিডিওতে আমরা একই সাথে শিখতে চলেছি 8 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা স্ট্রাকচার আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক বেশি হেল্প করবে। সো প্রতিটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আর ইউ রেডি? Now let's start the video. তোমার কথা বলা উচিত হচ্ছে না, তোমার এটা করা উচিত হচ্ছে না, তোমার সেখানে যাওয়া উচিত হচ্ছে না, এই ধরনের কথাগুলো আমরা সবাই বলে থাকি, রাইট? সো আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়? যদি জেনে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি জেনে না থাকেন তাহলে চলুন শেখা যাক। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড নট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ড। সো আমরা আরো ভালোভাবে শেখার জন্য এবার কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্ট ওয়ান ইজ তোমার কথা বলা উচিত হচ্ছে না। ইউ শুড নট বি টকিং। ইউ শুড নট বি টকিং। তোমার এটা করা উচিত হচ্ছে না। ইউ শুড নট বি ডুইং ইট। ইউ শুড নট বি ডুইং ইট। তার সেখানে যাওয়া উচিত হচ্ছে না। হি শুড নট বি গোয়িং দেয়ার। হি শুড নট বি গোয়িং দেয়ার। নেক্সট, তোমার কান্না করা উচিত হচ্ছে না। ইউ শুড নট বি ক্রাইং। ইউ শুড নট বি ক্রাইং। আমার সময় নষ্ট করা উচিত হচ্ছে না। এই বাক্যটার ইংলিশ হবে আই শুড নট বি ওয়েস্টিং টাইম। আই শুড নট বি ওয়েস্টিং টাইম। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তাকে বকাবকি করা তোমার উচিত হচ্ছে না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা সবাই উত্তর দিতে পারবেন। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। এখন থেকে এটা করো না। এখন থেকে আমি সব কাজ করব। এখন থেকে আমি ইংরেজি শিখব। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। আমরা এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো এখন থেকে। এখন থেকে কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ফ্রম নাও অনওয়ার্ডস। ফ্রম নাও অনওয়ার্ডস মানে হলো এখন থেকে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ফ্রম নাও অনওয়ার্ডস প্লাস সেন্টেন্স। এবার আমরা এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল হলো এখন থেকে এটা করো না। এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট ডু দিস। ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট ডু দিস। এখন থেকে আমি আমার বাবা মায়ের কথা শুনবো। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ওবে মাই প্যারেন্টস। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ওবে মাই প্যারেন্টস। পরের এক্সাম্পল, এখন থেকে কারোর সাথে অন্যায় আচরণ করো না। ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট মিসবিহেভ উইথ এনিওয়ান। ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট মিসবিহেভ উইথ এনিওয়ান। এখন থেকে সময় নষ্ট করা বন্ধ করো। ফ্রম নাও অনওয়ার্ডস স্টপ ওয়েস্টিং টাইম। ফ্রম নাও অনওয়ার্ডস স্টপ ওয়েস্টিং টাইম। নেক্সট, এখন থেকে আমি আর তোমার সামনে আসবো না। From now onwards, I will never come in front of you. From now onwards, I will never come in front of you. এখন থেকে আমি সবকিছু করব। From now onwards, I will do everything. From now onwards, I will do everything. So আপনারা দেখলেন এই ধরনের বাক্যগুলো কত সহজে বলা যায়। তার জন্য শুধু আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, এখন থেকে আমি আর তোমাকে কল করব না। So do let me know in the comment. এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। আমরা কখনো কখনো এমন ধরনের বাক্যগুলো বলে থাকি সেখানে যাবার প্রশ্নই ওঠে না, তার সাথে কথা বলার প্রশ্নই ওঠে না, তাদের জিজ্ঞাসা করার প্রশ্নই ওঠে না। এরকম বাক্যগুলো কিন্তু আমাদের প্রায়ই বলার প্রয়োজন হয়, রাইট? তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলোতে কমন ছিল কোনো কিছু করার প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে নো কোয়েশ্চেন রাইজেস।
সো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট স্ট্রাকচার হবে নো কোয়েশ্চেন রাইজেস টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এবার আমরা দেখব কয়েকটা এক্সাম্পল যাতে আপনারা ভালোভাবে বুঝে যান। ফার্স্ট ওয়ান ইজ সেখানে যাবার প্রশ্নই ওঠে না। এই বাক্যটার ইংরেজি হবে নো কোয়েশ্চেন রাইজেস টু গো দেয়ার। নো কোয়েশ্চেন রাইজেস টু গো দেয়ার। পরের এক্সাম্পল তার সাথে কথা বলার প্রশ্নই ওঠে না। নো কোয়েশ্চেন রাইজেস টু টক টু হিম। নো কোয়েশ্চেন রাইজেস টু টক টু হিম। তাদের জিজ্ঞাসা করার প্রশ্নই ওঠে না। এই বাক্যটার ইংরেজি হবে নো কোয়েশ্চেন রাইজেস টু আস্ক দেম। নো কোয়েশ্চেন রাইজেস টু আস্ক দেম। তোমাকে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। নো কোয়েশ্চেন রাইজেস টু গিভ ইউ মানি। নো কোয়েশ্চেন রাইজেস টু গিভ ইউ মানি। নতুন গাড়ি কেনার প্রশ্নই ওঠে না। নো কোয়েশ্চেন রাইজেস টু বাই আ নিউ কার। নো কোয়েশ্চেন রাইজেস টু বাই আ নিউ কার। পরের এক্সাম্পল এখানে আসার প্রশ্নই ওঠে না। নো কোয়েশ্চেন রাইজেস টু কাম হিয়ার। নো কোয়েশ্চেন রাইজেস টু কাম হিয়ার। রাজুকে সাহায্য করার প্রশ্নই ওঠে না। নো কোয়েশ্চেন রাইজেস টু হেল্প রাজু। আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তাদের সাথে যাওয়ার প্রশ্নই ওঠে না। এবার এই সেন্টেন্সটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তাহলে আপনাদের ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে। সো অলরেডি আমরা 3 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার শিখে নিলাম। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার। এক কাজ করো, তুমি এখানে থাকো। এক কাজ করো, আর একটা কেনো। এক কাজ করো, তুমি কিছু খাও। এক কাজ করো, তুমিও আমার সাথে চলো। এই ধরনের বাক্যগুলো আমাদের বলার প্রয়োজন হয়, রাইট? তো আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলবো। এই ধরনের বাক্যগুলোতে যে জিনিসটা কমন ছিল সেটা হলো এক কাজ করো। এক কাজ করো এটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ডু ওয়ান থিং। ডু ওয়ান থিং মানে হলো এক কাজ করো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট হবে ডু ওয়ান থিং এবং তারপর হবে সেন্টেন্স। চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। এক কাজ করো, তুমি এখানে থাকো। এই বাক্যটা ইংলিশে হবে ডু ওয়ান থিং, ইউ স্টে হিয়ার। ডু ওয়ান থিং, ইউ স্টে হিয়ার। এক কাজ করো, আর একটা কেনো। ডু ওয়ান থিং, বাই ওয়ান মোর। ডু ওয়ান থিং, বাই ওয়ান মোর। পরের এক্সাম্পল, এক কাজ করো, তুমি তোমার খাবারটা খাও। এই বাক্যটার ইংলিশ হবে ডু ওয়ান থিং, ইউ ইট ইউর ফুড। ডু ওয়ান থিং, ইউ ইট ইউর ফুড। পরের এক্সাম্পল, এক কাজ করো, তুমিও আমার সাথে চলো। ডু ওয়ান থিং, ইউ অলসো গো উইথ মি। ডু ওয়ান থিং, ইউ অলসো গো উইথ মি। এক কাজ করো, আমাকে আর একটা দাও। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। এক কাজ করো, সেখানে যেও না। এই বাক্যটা ইংলিশে হবে ডু ওয়ান থিং, ডোন্ট গো দেয়ার। ডু ওয়ান থিং, ডোন্ট গো দেয়ার। এক কাজ করো, তাদের বলো না। ডু ওয়ান থিং, ডোন্ট টেল দেম। ডু ওয়ান থিং, ডোন্ট টেল দেম। তো এই ধরনের বাক্যগুলোও কিন্তু আমরা খুব সহজে বলতে পারি, রাইট? এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। এক কাজ করো, তুমি আরেকবার চেষ্টা করো। আশা করছি সবাই এই বাক্যটা ইংলিশে বলতে পারবেন। সো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। এখন আমরা শিখতে চলেছি 5 নাম্বার স্ট্রাকচার। সো চলুন দেখা যাক। এটা কোনোভাবেই সত্যি না। এটা কোনোভাবেই ঠিক না। সে কোনোভাবেই খারাপ না। এটা কোনোভাবেই সুন্দর না। এই ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি, রাইট? তো আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়? যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে চলুন শেখা যাক। এই ধরনের বাক্যগুলোতে কমন ছিল কোনোভাবেই না। কোনোভাবেই না কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে বাই নো মিনস। বাই নো মিনস মানে হলো কোনোভাবেই না। চলুন এবার এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। এটা কোনোভাবেই সত্যি না। ইট ইজ বাই নো মিনস ট্রু।
It is by no means true. পরের এক্সাম্পল, এটা কোনোভাবেই ঠিক না। It is by no means correct. It is by no means correct. সে কোনোভাবেই খারাপ না। He is by no means bad. He is by no means bad. পরের এক্সাম্পল, সে কোনোভাবেই স্মার্ট না। He is by no means smart. He is by no means smart. আমি কোনোভাবেই ইন্টারেস্টেড নই। I am by no means interested. I am by no means interested. তারা কোনোভাবেই বুদ্ধিমান না। They are by no means intelligent. They are by no means intelligent. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। এটা কোনোভাবেই সুন্দর না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। চলুন এবার শেখা যাক 6 নাম্বার স্ট্রাকচার। সে কথা বলতে বলতে চলে গেল। তারা খেলতে খেলতে চলে গেল। তুমি কাজ করতে করতে চলে গেলে। সে কাঁদতে কাঁদতে চলে গেল। এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি, রাইট? সো এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রথমে আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। কেউ যখন কোনো কিছু করতে করতে চলে যায় এরকম অর্থে আমাদের ইংলিশে বলতে হবে went on। চলুন এবার স্ট্রাকচার দেখা যাক। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস went on প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ, আর আমরা এই স্ট্রাকচারটা দিয়ে খুবই সহজেই এই বাক্যগুলো বলতে পারি। চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ, সে কথা বলতে বলতে চলে গেল। এই বাক্যটার ইংরেজি হবে he went on talking. He went on talking. পরের এক্সাম্পল, তারা খেলতে খেলতে চলে গেল। They went on playing. They went on playing. রাহুল ওয়েব সিরিজ দেখতে দেখতে চলে গেল। রাহুল went on watching web series. রাহুল went on watching web series. পরের এক্সাম্পল, তুমি কাজ করতে করতে চলে গেলে। You went on working. You went on working. আয়ান পড়তে পড়তে চলে গেল। আয়ান went on reading. আয়ান went on reading. সৌরভ কাঁদতে কাঁদতে চলে গেল। সৌরভ went on crying. সৌরভ went on crying. আই হোপ আপনারা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। সীমা খেতে খেতে চলে গেল। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে সেখানে যেতে হয়েছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি সেখানে গিয়েছিলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমাকে সাহায্য করেছিল। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। ইচ্ছা না থাকা সত্ত্বেও মানে যখন কোনো কাজ আমাদের করতে ইচ্ছা হচ্ছে না বাট আমাদের তাও করতে হয়, এরকম অর্থে আমাদের ইউজ করতে হবে আনউইলিংলি। আনউইলিংলি মানে হলো ইচ্ছা না থাকা সত্ত্বেও। সো এই টাইপের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সেন্টেন্স প্লাস আনউইলিংলি। আমরা যদি প্রথমে আনউইলিংলি বসাই তারপরে সেন্টেন্স বসাই তাহলেও কিন্তু সেন্টেন্স ভুল হবে না। চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট হলো, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে সেখানে যেতে হয়েছিল। এই বাক্যটার ইংরেজি হবে I had to go there unwillingly. I had to go there unwillingly. মানে হলো আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে হয়েছিল। পরের এক্সাম্পল, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি সেখানে গিয়েছিলাম। এই বাক্যটার ইংরেজি হবে I went there unwillingly. I went there unwillingly. ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমাকে সাহায্য করেছে। He helped me unwillingly. He helped me unwillingly. ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি অফিসে যাচ্ছি। I am going to office unwillingly. I am going to office unwillingly. পরের এক্সাম্পল, ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাকে এটা শিখতে হবে। You will have to learn this unwillingly. You will have to learn this unwillingly. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স।
ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি পার্টিতে গিয়েছিলাম। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। প্রতিটা স্ট্রাকচারের শেষে আমি আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স দিয়ে থাকি, তার কারণ হলো ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের যাতে প্র্যাকটিস হয়ে যায়, রাইট? সো আপনারা কিন্তু সবাই চেষ্টা করবেন অ্যান্সারগুলো দেওয়ার। এবার আমরা দেখব ৮ নাম্বার স্ট্রাকচার। তো চলুন দেখা যাক। নতুন বছর তো আসতেই চলেছে, ঈদ তো আসতেই চলেছে, দিওয়ালি তো আসতেই চলেছে, ক্রিসমাস তো আসতেই চলেছে, এরকম ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি, রাইট? মানে যখন কোনো উৎসবের আর জাস্ট কিছুদিন বাকি, এরকম টাইমে আমরা বলে থাকি যে ঈদ তো আসতেই চলেছে, পুজো তো আসতেই চলেছে, রমজান তো আসতেই চলেছে, তাই না? সো এই বাক্যগুলো বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ইউজ করতে হবে সেটা হলো জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। তো চলুন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। প্রথম হলো নতুন বছর তো আসতেই চলেছে। এই বাক্যটার ইংরেজি হবে নিউ ইয়ার ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, নিউ ইয়ার ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। আমার বান্ধবীর বিয়ে তো হতেই চলেছে। মাই ফ্রেন্ডস ওয়েডিং ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, মাই ফ্রেন্ডস ওয়েডিং ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। রমজান মাস তো আসতেই চলেছে। রমজান ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, রমজান ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। বড়দিন তো আসতেই চলেছে। ক্রিসমাস ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, ক্রিসমাস ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। তোমার জন্মদিন তো আসতেই চলেছে। ইয়োর বার্থডে ইজ অ্যারাউন্ড দ্য কর্নার, ইয়োর বার্থডে ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, ঈদ তো আসতেই চলেছে। আশা করছি সবাই এই বাক্যটার অ্যান্সার দিতে পারবেন। সো এই ভিডিওতে আমরা দেখলাম প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং তার সাথে প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই ইন্টারেস্টিংও ছিল, তাই না? আই হোপ আমি আপনাদের সমস্ত স্ট্রাকচার ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাদের প্রবলেমটা কমেন্টে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি এখনো লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি পারেন ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। সো এই ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।